গল্পটা হলো গ্রামের একটা পুরনো বাড়ির, যেখানে দুটো পরিবার থাকত। উপর তলায় বড়লোক যা রমা থাকত, আর নিচের তলায় গরিব যা সুনিতা থাকত। রমাদের পরিবার খুব ধনী ছিল, তাই শহরের সমস্ত সুখ সুবিধা তাদের ছিল। অন্যদিকে সুনিতারা ছিল খুব সাধারণ, কিন্তু তাদের মনটা ছিল ধনী। রমা, এই দেখো তোমার জন্য কি এনেছি। আরে বাহ, তুমি আমার জন্য গিফট নিয়ে এসছো? আরে একবার খুলে তো দেখো। রমা গিফটটা খুলে দেখল যে তাতে হিরে জড়ানো একটা শাড়ি। আরে বাহ, এই শাড়িতে তো হিরে লাগানো। তুমি এটা কোথায় পেলে গো? এটা আমি আমার একটা বন্ধুকে দিয়ে লন্ডন থেকে আনিয়েছি। ওরা টাকার অহংকারে মত্ত ছিল আর কাউকেই পাত্তা দিত না। অন্যদিকে বিনোদও ওই সময় তার স্ত্রী সুনিতার জন্য একটা শাড়ি নিয়ে এলো। বিনোদ আগে সাইকেলটা ঘরের বাইরে রেখে ঘরের ভিতরে চলে গেল। বিক্রম আর রমা ওপর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল। তোমার ভাইকে দেখলে? একে তো খেতে পায় না, তার উপর তোমার দেখা দেখি রোজই বউকে কিছু না কিছু গিফট দেয়। যত সব। আরে বিনোদের বউটা তো ডাকাত, ভাইটাকে লুটে একেবারে শেষ করে দিচ্ছে। যাই হোক, বিনোদ তার বউকে শাড়িটা দিল। বিনোদ, আমি তোমাকে কতবার বলেছি যে আমার জন্য কিছু এনো না। তোমার হাতে টাকা এলেই নিজের জন্য তো কিছুই কেনো না, সবসময় কিছু না কিছু শুধু আমার জন্যই আনো। আরে সুনিতা, লোকেরা ছেলেদের থেকে বেশি মেয়েদের দিকেই তাকায়। আচ্ছা, এবার খাবারটা বেড়ে দাও তো, খিদে পেয়েছে। কায়দা করে কথা বলা তোমার কাছ থেকে শিখতে হবে। আচ্ছা তাড়াতাড়ি এসো, রান্না সব রেডি। এইভাবেই ওদের দিন কেটে যাচ্ছিল। তারপরে একদিন রমাদের বাড়িতে শহর থেকে কিছু গেস্ট আসার কথা ছিল। বিক্রম শহরের বড় বড় লোকেদের বাড়িতে রেখেছিল। রমার ঘর দামি দামি ফার্নিচারে ভর্তি ছিল। রমা, গেস্টদের যাতে কোনো কিছুর অভাব না হয়, চাকরদের বলে দিও যদি এতটুকু ভুল হয় না, তাহলে 2 মাসের মাইনের কথা যেন ভুলে যায়। সে তো আমি চাকরদের বলেই দিয়েছি, কিন্তু যাই বলো না কেন, চাকররাও ভালো কাজই করেছে। যারা আসবে না তারা আমাদের বাড়ি দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জ্বলবে না মানে? খরচা কি কম করেছি আমি? আমাদের নিচের তলার ভিখারিগুলোর মতো নাকি আমি? আর অন্যদিকে সুনিতাদের ঘরেও ওদের আত্মীয় স্বজনরা এসেছিল। বাচ্চাদের হইচই আর ছোট ছোট গিফটে ওরাও খুব খুশি ছিল। আরে বাচ্চারা দেখো, তোমাদের জন্য কি এনেছি আমি। আরে আরে মামা, আসুন আসুন, আমরা যে আপনার জন্যই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। আরে ভাগ্নে, কি বলবো তোমাকে, আমাদের গরিবদের কপালে যে টাইমে পৌঁছানো লেখা নেই। ট্রেনে তো আমি কালকে রাত্রেই উঠে গেছিলাম, কিন্তু রাস্তায় একটা দুর্ঘটনা হয়ে গেল, তাই ট্রেন 8 ঘন্টা লেট করে ফেলল। না হলে আমি আজকে সকালের মধ্যেই চলে আসতাম। মামা, দেরি হয়েছে ওটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি তো ঠিকঠাক আছো? আরে সুনিতা, কথা তো হতেই থাকবে। আগে মামাকে খেতে দাও, আর বাচ্চাদেরও দাও। আরে ওদেরও তো খিদে পেয়েছে। মামা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এরপর সুনিতা খাবার বাড়তে লাগলো। ওই সময়ে রমার গেস্টরা গাড়ি থেকে নেবে ওপরে রমার ঘরে চলে গেল। ওপরে গিয়ে ওরা নিচে সুনিতার ঘরের দিকে দেখতে লাগলো, আর দেখল যে সবাই সুনিতার ঘরে বসে আনন্দ করছে। এই দেখে ওরা বলল, আরে এরা কারা ভাই? ভিখারির মতো রয়েছে এখানে। এদের ঘর বাড়ি আর জামা কাপড়ের অবস্থা দেখো। রমা, তোমাকে এদের সাথে থাকতে হয়? ছি। হ্যাঁ, ঠিকই বলেছ। এসব ভিখারিদের সাথে থাকলে না তোমাদের মেন্টালিটি একেবারে 3rd ক্লাস হয়ে যাবে। শোনো, তাই জীবনে এগিয়ে যেতে হলে এদের থেকে দূরে থাকতে হবে, বুঝলে? এই কথাগুলো ওরা খুব জোরেই বলছিল, আর সুনিতার ঘর থেকে ওরা সবই শুনতে পেল। আর এই শুনে রমা ওদের সাথ দিয়ে বলল, হ্যাঁ, কি আর করব, বাধ্য হয়ে থাকতে হচ্ছে, কিন্তু ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এসব কথা সুনিতা আর তার স্বামী শুনে নেয়। এসব শুনে সুনিতার মনে খুব আঘাত লাগে, কিন্তু সে চুপচাপ থাকে। তখনই ওর মামা ওকে বোঝায়, মা সুনিতা, ওসব নিয়ে ভাবিস না। এই বড় লোকেরা সবসময় আমাদের গরিবদের নিয়ে মজাই করে। আমাদের শুধু সৎ পরিশ্রম করে যেতে হবে, ভগবান একদিন ঠিকই দেখবেন। তুমি ঠিক বলেছ মামা, আমরা গরিব হলেও আমাদের কাছে আত্মসম্মান আছে, আর এটাই সব থেকে বড়। এই না হলে আমাদের সুনিতা মা, আমি অনেক বড় লোক দেখেছি, কিন্তু এদের মতো দেখিনি। মনে হয় এরা সবাই নিজের বাপের টাকায় খাচ্ছে, না হলে নতুন বড় লোক হয়েছে। আপনি ঠিকই বলছেন মামা, আমরা ওদের কথা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। এইভাবেই সুনিতা ও তার পরিবার দারিদ্রতার সাথে লড়াই করা ছাড়েনি। সুনিতা ও তার স্বামী সারাদিন অক্লান্ত পরিশ্রম করত, আর এই উপার্জন দিয়েই সংসার চালাতো আর ছেলে মেয়েদের পড়াতো। আর অন্যদিকে রমাদের পরিবার
সারাদিন আরাম করত আর অন্যদের নিয়ে ঠাট্টা করত। বিনোদ, সুনিতা, আমি তোমাদের এখানে একদিনের অতিথি হয়ে এসেছিলাম, কিন্তু আজ তো প্রায় কয়েক মাস হয়ে গেল, এখনো তো আমি এখানেই আছি। আজকাল এরকম ভাগ্নে আর কোথায় পাওয়া যায়? যদি আমার ওপর বিপত্তি না আসতো তাহলে আমি তোমাদের ওপর কখনোই বোঝা হতাম না। এ তুমি কি ভুলভাল কথা বলছো মামা? মামা, আমাদের ওপর কোনো বড়দের হাত ছিল না, আপনি আসাতে আমরা তো সেটুকু পেলাম। অন্যদিকে রমা আর বিক্রমের বাড়িতে ওদের বড়লোক অতিথিরা এখনো পর্যন্ত ছিল, আর ওরা চালাকি করে বিক্রমের কোম্পানিকে লস করিয়ে দিয়ে ওই টাকা দিয়ে নিজেদের নতুন কোম্পানি খুলে নিল। রমার স্বামীর কোম্পানি ডুবে যায় আর ওদের সব টাকা বাজেয়াপ্ত হয়ে যায়। বুঝলি ভাই, এইসব নতুন যারা বড়লোক হচ্ছে না, এদের ঘটে কোনো বুদ্ধি নেই। নিজের বড়লোকপনা দেখাতে গিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স, কত জিনিসপত্র আছে সব কিছু বলে দিল। এবার এরা ঠেলা বুঝবে, আর আমরা এদের পয়সায় কোম্পানি চালাবো। এ ভাই শোন, এদিকের কাজ তো এবার মিটে গেল, চল এবার চুপচাপ কেটে পড়ি। হ্যাঁ, উপরে থেকে থেকে নিচের গরিবগুলোকে নিয়ে খুব মজা করত, এবার সবাই এদের দরিদ্রতা নিয়ে মজা করবে, বুঝবে তখন ঠেলা। আর এরপর ওই দুই অতিথি ওদের বাড়ি থেকে চুপচাপ করে চলে যায়, আর রমার পরিবার ঋণে ডুবে যায়। ওরা নিজেদের সমস্ত বিলাসিতা জিনিসপত্র বিক্রি করে দিল, তাও ওদের ঋণ শোধ হল না। তাই রমা ও তার স্বামী বাধ্য হয়েই নিচের তলায় থাকতে চলে এলো। ভাই বিনোদ, তোর দরিদ্রতার আমি খুব মজা উড়িয়েছি। মামা, আপনাকে নিয়েও অনেক মজা উড়িয়েছি, সম্ভব হলে আমাদের ক্ষমা করে দিন। আজ আমরা যখন নিজেরা গরিব হয়েছি তখন বুঝতে পারছি। সুনিতা, আমার মধ্যেও বড়লোকের অহংকার এসে গেছিল, তাই বোধহয় ভগবান আমাকে শাস্তি দিলেন। তুমি আমাকে ক্ষমা করে দিও। দিদি, তোমরা এখানে থাকতে পারলে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের ঘর ছোট, কিন্তু মনটা অনেক বড়। হ্যাঁ দাদা, যা হয়েছে ভুলে যাও, এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। আর এইভাবেই ওরা সবাই মিলে নিচে একসাথে থাকতে লাগলো। অন্যদিকে সুনিতার পরিবার পরিশ্রমের দ্বারা সফলতার দিকে এগোচ্ছিল, আর ওদের ছোট দোকানটা এখন অনেক বড় হয়ে গেছিল। সুনিতারা ওদের পরিশ্রমের দাম পেয়েছিল, এখন ওদের নিজেদের একটা বড় বাড়ি ছিল, আর ওরা গ্রামে সম্মানের সাথে বাস করত। মামা, আপনি যদি আমাদের টাকা দিয়ে সাহায্য না করতেন তাহলে আমরা এই জায়গায় থাকতাম না। না রে ভাগ্নে, এইসব তোর আর সুনিতার পরিশ্রমের ফল। আজ রমা হাড়ে হাড়ে বুঝতে পারছিল যে সে জীবনে কতটা ভুল করেছে, তার ছোট যাকে সে কতটা অপমান করেছে। তাই সে একদিন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সুনিতার কাছে গেল আর হাত জোর করে বলল, সুনিতা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আর তোমার অতিথির খুব অপমান করেছি। তখন আমি টাকার অহংকারে মত্ত ছিলাম। আজকে আমি বুঝতে পেরেছি আসল সম্পদ হলো আত্মসম্মান। দিদি, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। পরিস্থিতি যে কোনো সময়ই পাল্টাতে পারে। পরিশ্রম আর সততার দ্বারা বেঁচে থাকাটাই আসল। আর আমরা তো সবাই একই পরিবার। আজকে যখন রমার পরিবার গরিব হয়ে গেল, তখন ওই লোকগুলোই ওদের পাশে এসে দাঁড়ালো যাদের নাকি ওরা একসময় পরিহাস করেছিল। একদিকে যখন রমাদের বড়লোক আত্মীয়রা তাদেরকে সর্বশান্ত করে দিয়েছিল, তখনই ওর গরিব ভাই এসে ওর পাশে দাঁড়ালো আর ওদেরকে গ্রামবাসীদের অপমানের হাত থেকে বাঁচিয়েছিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মানুষকে নিজের সততা আর পরিশ্রমের ওপর ভরসা রাখতে হবে। জীবনে আসল সম্পদ হল আত্মসম্মান, যেটা একমাত্র সৎ পরিশ্রম দ্বারাই সম্ভব। একবারের কথা, কৃষ্ণপুর গ্রামে মহেশ নামের একজন ব্যক্তি তার স্ত্রী রমা, 6 বছরের মেয়ে পিঙ্কি আর 8 মাসের ছেলে বিট্টুকে নিয়ে থাকত। জীবন যে কিভাবে পুরোপুরি বদলে যেতে পারে তার সবথেকে বড় উদাহরণ হলো মহেশ। সে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করত। এক রাতে ওই ফ্যাক্টরিতে ব্লাস্ট হলে মহেশকে গুরুতর অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করা হলো। আর রমাও খবরটা জানা মাত্রই দৌড়ে দৌড়ে হাসপাতালে চলে এলো। আপনার স্বামীর কন্ডিশন খুব একটা ভালো না, আমরা আমাদের 100% চেষ্টা করব, বাকিটা ভগবানের ওপর ভরসা রাখুন। মহেশ প্রাণে তো বেঁচে গিয়েছিল, কিন্তু এই দুর্ঘটনায় সে তার একটা পা হারালো, আর সাথে তার চাকরিটাও, এবং তার সঙ্গে বাড়িতে জমানো টাকাটাও ওর চিকিৎসার কাজে খরচ হয়ে গেল। তাই গত 3 মাস ধরে ও বেকার। আর এই 3 মাসে ও চাকরি খোঁজারও অনেক চেষ্টা করেছিল, কিন্তু একজন বিকলাঙ্গ মানুষকে যে কেউই চাকরি দিতে চাইছিল না। এখন তো বর্ষাকালও এসে গিয়েছিল, আর এই বর্ষাকালে ওর এক জায়গা থেকে অপর জায়গায় যেতে খুবই অসুবিধা হতো, কারণ বর্ষার জলে রাস্তাঘাট যে ডুবে যেত।
আজও সে খুব চিন্তিত মনে বাড়ি ফিরছিল। আজকেও আমার কোনো কাজ জুটল না। সবাই আমার দিকে এমন করে তাকায় যেন আমি কোনো ভূত। আরে, একজন পঙ্গুর কি বাঁচার কোনো অধিকার নেই? তাহলে কি ও আর ওর পরিবার না খেতে পেয়ে মারা যাবে? মহেশ বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে খুব ভেঙে পড়েছিল। ওর বাড়ির মালিক 3 মাসের ভাড়ার টাকা নেওয়ার জন্য প্রায় দিনই ওর বাড়িতে এসে ওকে তাড়া দিত, আর তার সাথে বাড়ি খালি করে দেওয়ার জন্য হুমকিও দিত। গতকাল সন্ধেবেলায় এসে সে শেষবারের মতো হুমকি দিয়ে গেছে। এদিকে বাড়িতে অন্যের একটি দানাও ছিল না, তাই গত 2 দিন ধরে ওরা সবাই উপোস ছিল। মহেশ কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। ও এইসব ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আমাকে ওই চায়ের দোকানটার সামনে একটু দাঁড়াতে হবে, না হলে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করলে খুব সমস্যা হয়ে যাবে। সে চায়ের দোকানের শেডের নিচে দাঁড়িয়ে পড়ল। চাওয়ালা চা বানানোর সঙ্গে সঙ্গে পকোড়াও ভাজছিল, আর লোকেরা চায়ের সঙ্গে গরম গরম পকোড়া খেতে খেতে বৃষ্টির আনন্দ উপভোগ করছিল। মহেশ জানত যে ওর ঘরে অন্যের একটি দানাও নেই। এই ভেবে সে পকেটে হাত ঢুকিয়ে দেখল যে তার পকেটে একটি অনেক পুরনো 10 টাকার নোট রাখা আছে। পকেটে যে 10টা টাকাই আছে, এখন কি করি? স্বামী স্ত্রী দুজন না হয় জল খেয়েই পেটের জ্বালা মিটিয়ে নিলাম, কিন্তু আমাদের মেয়ে বেচারি পিঙ্কি, ও কি করে খিদের জ্বালা সহ্য করবে? তাই 10 টাকার পকোড়া নিয়ে গেলে ও খুব খুশি হবে। তারপর সে অনেক ভেবে ওই দোকান থেকে গরম গরম পকোড়া কিনে নিল। আর কিছুক্ষণ বাদে বৃষ্টি থেমে গেলে সে পকোড়া নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু বাড়ির দরজার কাছে যেতেই ওর চোখ জলে ভরে গেল। সে দেখল যে তার স্ত্রী আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর তার 8 মাসের বাচ্চা ছেলে মায়ের কোলে শুয়ে কাঁদছে। পিঙ্কি ভয়ে মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল, আর তাদের বাড়ির মালিক তাদের জিনিসপত্রগুলো বাইরে ছুঁড়ে ফেলছিল। বাবাকে দেখা মাত্রই পিঙ্কি দৌড়ে বাবার কাছে চলে এলো, আর সে কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা দেখো না, আঙ্কেল আমাদের বাইরে বার করে দিয়েছে, আর আমাদের জিনিসগুলো বাইরে ফেলছে, আর তোমার এনে দেওয়া ছোট্ট পুতুলটাও আঙ্কেল নর্দমায় ফেলে দিয়েছে। এই শুনে মহেশ পিঙ্কিকে চুপ করিয়ে বাড়িওয়ালার পা জড়িয়ে বলল, এ আপনি কি করছেন সাহেব? এইভাবে আমাদের ঘর ছাড়া করবেন না। চুপ কর, প্রথমে 3 মাসের ভাড়া দে, তারপর কথা বলবি। আমি তাড়াতাড়ি আপনার সব পয়সা মিটিয়ে দেবো। চুপ কর, 3 মাস ধরে তোর এই একই কথা শুনে আমার কান পচে গেছে। তখনই বাড়ির মালিকের নজর মহেশের হাতের কাগজের ঠোঙায় থাকা পকোড়ার উপর পড়ল, যা দেখেও প্রচন্ড রেগে গেল। আরে কত মিথ্যে কথা বলিস তোরা! আমার ভাড়া দেওয়ার সময় তোর কাছে টাকা থাকে না, কিন্তু পকোড়া পার্টি করার সময় টাকা থাকে। হ্যাঁ, চল পালা এখান থেকে, পাজি কোথাকার। এই বলেও মহেশের হাত থেকে পকোড়ার প্যাকেটটি নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল, আর তারপর সে ঘরের দরজায় তালা দিয়ে সেখান থেকে চলে গেল। মহেশ আর তার স্ত্রী অনেক অনুরোধ করলেও সে কিছুই শুনল না। এখন আমরা কোথায় যাব গো? জানি না রমা, কিন্তু কোথাও তো যেতেই হবে। এরপর সামান্য কয়েকটা জিনিস সাথে করে তারা সেখান থেকে এগিয়ে যেতে লাগলো, আর তখনই আবার জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি জায়গা খুঁজছিল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত সেরকম কোনো জায়গাই ছিল না। রমা তার ছোট বাচ্চা ছেলেকে বুকে আগলেই হেঁটে যাচ্ছিল। তখনই বৃষ্টির সাথে সাথে শিলাও পড়তে শুরু করলো। হে ভগবান, গরিব মানুষদের কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? বৃষ্টি তো পড়ছিলই, তার মধ্যে এখন আবার শিলাবৃষ্টিও শুরু হলো। কিন্তু তখনই মহেশের নজর রাস্তার পাশে থাকা অনেকগুলো সিমেন্টের পাইপের উপর গেল। সে সবাইকে ওই পাইপগুলোর ভেতরে ঢুকে বসতে বলল, কিন্তু দুর্ভাগ্যবশত পাইপগুলোর কাছে যাওয়ার আগেই পিঙ্কির মাথায় একটা বড় শিলা পড়লো, আর ওই শিলার আঘাতে তার মাথা পেটে রক্ত পড়তে লাগলো, আর সে জোরে জোরে কাঁদতে লাগলো। এই দেখে রমা তার বাচ্চা ছেলেকে মহেশের হাতে তুলে দিয়ে রমা তার শাড়ির আঁচল থেকে কাপড় ছিঁড়ে তার মাথায় বেঁধে দিল। মা, মাথায় প্রচন্ড ব্যথা করছে। কেঁদো না মা আমার, সব ঠিক হয়ে যাবে। এরপর ওরা সবাই পাইপের ভিতরে ঢুকে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু বৃষ্টি যে থামার কোনো নামই নিচ্ছিল না। তখনই তারা দেখলো যে সিমেন্টের পাইপগুলো থেকে কিছু দূরে একটি বড় গাড়ি এসে থামলো। একটি দম্পতি ওই গাড়ি থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। বৃষ্টিতে ভেজার মজাটাই কিন্তু আলাদা, কি বলো কাজল? সত্যি অখিল, এই বৃষ্টিতে ভেজা আর তারপর গরম গরম পকোড়া খাওয়ার মজাটাই যে আলাদা। কি ভালো হতো যদি বৃষ্টিটা সারা রাত ধরে হতো। একদিকে মহেশের গোটা পরিবার বৃষ্টি থামার অপেক্ষা করছিল,
আর অন্যদিকে কেউ সারা রাত বৃষ্টি চাইছিল। সৃষ্টিকর্তার সৃষ্টি করা এই পৃথিবীটা কতটা বৈচিত্র্যময়, এই কথাই ভাবছিল মহেশ আর তার পরিবার। আর সাথে বৃষ্টি থামারও অপেক্ষা করছিল, কিন্তু বৃষ্টি থামলো না, বরং আরো বাড়তে লাগলো। বৃষ্টির জলে রাস্তাঘাট ডুবে যেতে লাগলো। আর দুদিন ধরে অনবরত বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি দেখা দিল। আর ওই জলে সিমেন্টের পাইপগুলোও ডুবে যেতে লাগলো, আর সাথে ওরাও প্রায় ডুবে যাচ্ছিল। রমা, আমাদের বাচ্চাদের নিয়ে কোনো একটা উঁচু জায়গায় যেতে হবে, নয়তো আমরা সবাই ডুবে মারা যাব। এই বলে মহেশ পিঙ্কিকে কাঁধে বসিয়ে কোনো একটি সুরক্ষিত জায়গার সন্ধানে যেতে লাগলো। কিন্তু তখনই জলের এক তীব্র স্রোতের ধাক্কায় মহেশ তার নিয়ন্ত্রণ হারিয়ে পিঙ্কি সমেত জলে পড়ে গেল। পিঙ্কি জলে পড়ে গিয়ে জলের তীব্র স্রোতের বেগ সামলাতে না পেরে জলের মধ্যে ডুবে গেল। বাবা, বাঁচাও আমাকে, আমি তো ডুবে যাচ্ছি বাবা, ও বাবা। একে তো দুদিনের অভুক্ত পরিবার, আর তার উপরে বৃষ্টির প্রকোপ। তাই মহেশ চাইলেও পিঙ্কিকে বাঁচাতে পারল না, আর সে তাদের চোখের সামনেই ডুবে গেল। পিঙ্কি, পিঙ্কি মা, কোথায় তুই? পিঙ্কি রে, আমার বাচ্চা মেয়েটা। কিন্তু পিঙ্কি কোনো সাড়া দিল না। আজ মহেশের নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছিল, আর এক অসহায় পিতার মতো আকাশের দিকে চেয়ে ভগবানকে বলতে লাগলো, হে ভগবান, তোমার কি এই গরিবের ওপর এক বিন্দুও মায়া হয় না? তুমি কি পুরো পাথর হয়ে গেছো নাকি? প্রথমে তো আমায় পঙ্গু করে দিলে, তারপর মুখের দানাটুকুও কেড়ে নিলে, ছাদটুকুও কেড়ে নিলে, তাতেও তোমার হলো না, শেষে আমার মেয়েকেও কেড়ে নিতে হলো। কান খুলে শুনে নাও, তুমি আজ থেকে তুমি আমার কাছে ভগবান নও, তুমি শুধুমাত্র একটা পাথর। ওরা কোনো রকমে ওই বন্যার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তাদের পা আর চলছিল না। তাদের ক্ষুধার্ত শরীরে আর কোনো শক্তি ছিল না। তাদের পা কাঁপতে লাগলো, আর তারাও বন্যায় ডুবে যেতে লাগলো। কিন্তু ওরা তাও প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল। ওরা ক্ষুধার্ত শরীরে একে অপরকে ডাকছিল তো ঠিকই, কিন্তু কেউই কারোর কথা শুনতে পাচ্ছিল না। রমা, রমা, বিট্টু। কিন্তু হয়তো তাদের কপালে এখনো মৃত্যু লেখা ছিল না, তাই তো তারা জলে ডুবে অজ্ঞান হয়ে ভেসে যেতে লাগলো। তখনই সেখান দিয়ে যাওয়া একটি রেস্কিউ টিমের নজর তাদের উপর গেল, আর তারা ওদের বাঁচিয়ে ত্রাণ শিবিরে নিয়ে এলো। এই বৃষ্টিতে তো আমরা তিনজন বেঁচে গেলাম রমা, কিন্তু এই বৃষ্টি আমাদের কাছ থেকে আমাদের মেয়েকে কেড়ে নিল, আমাদের মেয়ে পিঙ্কিকে কেড়ে নিল রমা। এই বলে ওরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। ঠিক তখনই একটি মেয়ে, যার হাতে একটি পাউরুটি আর বিস্কুটের প্যাকেট ছিল, যেটি ওকে ত্রাণ শিবির থেকে দেওয়া হয়েছিল, সে পিছন থেকে এসে ওদের বলল, বাবা, বাবা, কাঁদছো কেন তোমরা? তোমাদেরও খিদে পেয়েছে? এই নাও পাউরুটি খাও, ওই আঙ্কেলগুলো আমাকে দিয়েছে, আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম। ওই গলার আওয়াজ পিঙ্কির ছিল। পিঙ্কিকে দেখেই মহেশ আর রমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পিঙ্কিকেও রেস্কিউ টিম বাঁচিয়ে ত্রাণ শিবিরে নিয়ে এসেছিল। নিজেদের বাচ্চা মেয়েটিকে জীবিত দেখে ওরা উপরের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানালো। পুরো 1 মাস তারা ওই ত্রাণ শিবিরেই ছিল। তারপর সরকার ক্ষতিপূরণ হিসেবে ওদের কিছু টাকা দিল, যা দিয়ে ওরা আবার নতুনভাবে বাঁচতে পারে। আজ মহেশ একটি চা পকোড়ার দোকান চালায়, আর তার জীবন আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। বৃষ্টি ওদের পরীক্ষা নিলেও বৃষ্টি আবার মহেশকে নতুনভাবে বাঁচার রাস্তা করে দিয়েছে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।